এই মধ্যযুগের অন্ধকারটা মূলত ইউরোপের অন্ধকার। 1500 শতক থেকে নিয়ে 1800 শতক যদি আমরা কল্পনা করি, বা 1000 থেকে নিয়ে 1700 শতক যদি কল্পনা করি যে ইউরোপের মধ্যযুগ, তাহলে ইউরোপ ছিল অন্ধকার। কিন্তু তখন মুসলমানদের অন্ধকার যুগ নয়। মুসলমানেরাই তো পৃথিবীতে শিক্ষা এবং সভ্যতা নিয়ে এসেছে। মুসলমানদের কোনো সমস্যা ছিল না, মুসলমানদের কোনো প্রবলেম ছিল না, সমস্যা ছিল ইউরোপের মানুষের। কিন্তু তারাও তো মানুষ, যেহেতু তারা সমস্যার মধ্যে পড়েছে তারা তো সমাধান খুঁজবে, সুতরাং তাদের সমাধান খোঁজার চেষ্টা করাটা লজিক্যাল। তো ইউরোপের মানুষেরা কি সমস্যায় পড়েছে? ইউরোপে চার্চগুলো, খ্রিস্টানদের চার্চগুলো এতটাই পাওয়ারফুল ছিল, পাদ্রীভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এতটাই জালেম ছিল, ধর্মকে কেন্দ্র করে মানুষকে এমনভাবে কুক্ষিগত করা হয়েছে, পাদ্রীদের কাছে মানুষের অধিকার, মানুষের জমি, মানুষের সম্মান এমনভাবে কুক্ষিগত রাখা হয়েছে যে ন্যূনতম জ্ঞানের চর্চার জন্য মানুষের ফাঁসি হয়েছে ইউরোপে। এই জন্য তারা বলে অন্ধকার যুগ। মুসলমানেরা তো জন্ম থেকে জ্ঞান চর্চা করে, ইউরোপেরাও জ্ঞান মুসলমানদের কাছে শিখেছে। যখন লন্ডনের রাজপথে মানুষ কোথায় পায়খানা করবে সেটার জন্য আলাদা জায়গা ছিল না, তখনও স্পেনের রাজধানী কর্ডোভার রাস্তায় লাইট জ্বলত, লাইব্রেরিতে মানুষ জ্ঞান অর্জন করত, বড় বড় বিশ্ববিদ্যালয় ছিল। জ্ঞান এবং সভ্যতার সূতিকাগার স্বর্ণযুগ মুসলমানদের, যেটা ইউরোপের মধ্যযুগ এবং অন্ধকার যুগ বলে সমাজবিজ্ঞানের বই লেখা হয়, ওটা মুসলমানদের স্বর্ণযুগ। কিন্তু যেহেতু এখন সারা বিশ্বে তারাই সবচেয়ে উন্নত, ফলত তাদের ইতিহাসই পড়া হয়, তো মানুষ মনে করে অন্ধকার মধ্যযুগে মনে হয় সারা পৃথিবী অন্ধকারে ছিল, অতএব তাদের যেটা সমস্যার সমাধান এটা এখন সবার সমস্যার সমাধান। ভাই, মুসলমানদের তো সমস্যাই ছিল না। এখন পর্যন্ত তোমরা সমস্যার সমাধান করতে গিয়ে যত রাস্তা খুঁজেছ, একটা রাস্তাও তো সমাধান দিতে পারে না। তখন তারা চার্চের এই জুলুম থেকে বাঁচতে, অত্যাচার থেকে বাঁচতে, ন্যায়ের উদ্দেশ্যে, মানুষের ন্যায়ের খুব দরকার, ন্যায় যেখানে থাকে না মানুষ সেখানে বসবাস করতে পারে না, প্রচুর প্রয়োজন মানুষের ন্যায়। ন্যায়ের উদ্দেশ্যে ফরাসি বিপ্লব হয় 1700 খ্রিস্টাব্দের শেষের দিকে। ফরাসি বিপ্লবের মাধ্যমেই মূলত রাষ্ট্র থেকে ধর্ম আলাদা হয়ে যায় ইউরোপে। মুসলমান দেশগুলোর কথা বলতেছে, কেননা তখনও মুসলমানদের খেলাফত রানিং, উসমানীয় খেলাফত, মুসলমানদের কোনোই সমস্যা ছিল না। তো ইউরোপেরা তাদের সমস্যা সমাধান করার জন্য যেই রাষ্ট্র ধর্মের কাছে কুক্ষিগত হয়েছিল, খ্রিস্টান পাদ্রীদের কাছে, তারা ফরাসি বিপ্লব করে রাষ্ট্রকে পাদ্রীদের চার্চ থেকে মুক্ত করলো এবং বলল আজ থেকে রাষ্ট্র চলবে, ধর্ম আর রাষ্ট্র আলাদা। সমস্যা তাদের ছিল, সমাধান তারা খুঁজে বের করেছে, কিন্তু এটাও তাদের সমাধান দিতে পারেনি। এটার মধ্যে দিয়ে আসলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। কিন্তু এই সেকুলারিজম তাদের নিয়ে গেল সীমাহীন মাত্রাতিরিক্ত ব্যক্তি স্বাধীনতা, যেটাকে বলা হয় লিবারালিজম। যার যেটা মন চাইবে সে সেটা করবে, যার মন চাইবে উলঙ্গ হয়ে ঘুরবে তো উলঙ্গ হয়ে ঘুরবে। কেননা এগুলো তো সব ধর্ম দিয়ে এগুলো শাসনগুলো কায়েম রাখা ছিল, তো তারা চরমভাবে ধর্ম বিদ্বেষী হয়ে গেল, চার্চ বিমুখ হয়ে গেল। অতএব আমরা এখন আমাদের মতো কাপড় চোপড় করবো, আমাদের মতো ঘুরবো, যা মনে, যার যা মনে লাগে। ছেলে যদি বলে যে আমি মেয়ে হব, মেয়ে যদি বলে আমি ছেলে হব, লিবারালিজম, ব্যক্তি স্বাধীনতা। কিন্তু ব্যক্তি স্বাধীনতার মাধ্যমে সভ্যতার পতন হয়, যেটা মোকাদ্দমা ইবনে খালদুন লিখেছেন। এবং এই সভ্যতারও পতন হবে। যে সভ্যতা এখন আমেরিকা এবং ইউরোপ কেন্দ্রিক চলতেছে, এই সভ্যতা বেশি দিন টিকবে না, এই সভ্যতা ধ্বংস হয়ে যাবে। ঠিক যেভাবে আদ সামুদের সভ্যতা ধ্বংস হয়ে গেছে, লুত জাতির সভ্যতা ধ্বংস হয়ে গেছে, ভোগ বিলাসীওয়ালা সভ্যতা, ব্যক্তি স্বাধীনতাওয়ালা সভ্যতা বেশি দিন টিকে না, ধ্বংস হয়ে যায়। তো ধর্মের বিরুদ্ধে গিয়ে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, সেটার মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা, পুঁজিবাদ, যার যত টাকার মালিক হওয়ার ইচ্ছা সে তত টাকা হবে, যেটা কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধেয় পিতা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলোচনা করছিলেন। সুদী অর্থনীতি, এটা পুঁজিবাদী অর্থনীতি। যে যত বেশি পরিমাণে পারে টাকা উপার্জন করে নিবে, আর একজন যদি গরিব থেকে গরিব হয় কোনো সমস্যা নেই। তো যখন এই পুঁজিবাদী অর্থনীতি এবং মাত্রাতিরিক্ত ব্যক্তি স্বাধীনতার চর্চা হলো, তখন আসলো সমাজতন্ত্র, যে না, এইভাবে তো সমাজ চলতে পারে না,
একজন মালিক হতে হতে কোটি টাকার মালিক হচ্ছে, আর একজন শ্রমিক হিসেবে তার কাজ করে খেতে খেতে তার দিন চলে না। এভাবে চলতে পারে না। আর ব্যক্তি স্বাধীনতার নামে মানুষ যা ইচ্ছা তাই করতেছে, এভাবে চলতে পারে না। এভাবে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব সমাজকে বাঁচাতে হলে সমাজে সবাই সমান, এটার নাম সমাজতন্ত্র। সমাজে সবাই সমান, কেউ কারো চেয়ে বেশি নয়। সবাই সেম নিয়ম মেনে চলবে, সেম মূলনীতি মেনে চলবে, সেম কাপড় পরিধান করবে, সবাই মিলে টাকা উপার্জন করবে, করে এসে সবাই মিলে সমানভাবে ভাগ করে নিবে। কেউ ব্যক্তিগতভাবে আলাদা টাকার মালিক হতে পারবে না। এটার উত্থান ঘটল রাশিয়াতে, কার্ল মার্কস, লেনিন, চায়নাতে। তাহলে দেখেন জুলম থেকে বাঁচতে মানুষ কত দিকে দৌড়াচ্ছে। এগুলো একটাও মুসলমানদের সমস্যা না। মুসলমানেরা স্বর্ণযুগে ছিল, স্বর্ণযুগ। এবং এখন পর্যন্ত পৃথিবীর সমাধান খুঁজতে গিয়ে যত রাস্তা বের করেছে, একটাও মানুষকে নিরাপত্তা, ন্যায় এবং শান্তি দিতে পারে এখন পর্যন্ত দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না, সম্ভব নয়। তারপরে সমাজতন্ত্রের উত্থান হলো। একটা পর্যায়ে দেখা গেল সমাজতন্ত্র কাজ করে না, মানুষের মনের মধ্যে একটু হলো ব্যক্তি স্বাধীনতার চাহিদা আছে। ফলত এখন চায়নায় কি চলতেছে? চায়নায় গণতান্ত্রিক স্বৈরতন্ত্র চলতেছে, মিক্সিং। না গণতন্ত্র না স্বৈরতন্ত্র, গণতান্ত্রিক স্বৈরতন্ত্র। না সমাজতন্ত্রের অর্থনীতি, না পূর্ণ পুঁজিবাদী অর্থনীতি, সমাজতান্ত্রিক পুঁজিবাদ। চায়না তো একই অবস্থা, রাশিয়া তো একই অবস্থা। তাহলে এখন সমগ্র পৃথিবীতে সবচেয়ে বেশি যে আইডিওলজি, যে আদর্শের উপর মানুষ আছে, সেটা হচ্ছে শাসন ব্যবস্থা চলবে ডেমোক্রেটিক ওয়েতে, গণতান্ত্রিক ওয়েতে, অর্থনীতি চলবে পুঁজিবাদী সুদী অর্থনীতি। সমাজতন্ত্র আদর্শিকভাবে এটার সাথে ফাইট দিয়ে টিকতে পারে, বিদায় নিয়েছে। কেননা তুলনামূলক গণতন্ত্র রাজতন্ত্রের চেয়ে ভালো, তুলনামূলক গণতন্ত্র স্বৈরতন্ত্রের চেয়ে ভালো, তুলনামূলক পুঁজিবাদী সিস্টেম মানুষের কাছে সমাজতন্ত্রের চেয়ে ভালো। তুলনামূলক স্বৈরতন্ত্রে থাকলে আপনি কথাও বলতে পারবেন না, দাওয়াতি কাজও করতে পারবেন না, মানুষকে ডাকতেও পারবেন না। গণতন্ত্রের নামে অন্তত আপনি বক্তব্য দিতে পারছেন, মানুষকে ডাকতে পারছেন, আলোচনা করতে পারছেন, প্রতিবাদ করতে পারছেন। এই জন্য এখন পর্যন্ত এই সিস্টেমের উপর পৃথিবী দাঁড়িয়ে আছে। এখন সমস্যা হচ্ছে এই সমাধানগুলো খুঁজে বের করেছে ইউরোপিয়ানরা তাদের সমস্যার সমাধান করতে, আর এগুলো প্রত্যেকটার সমাধান ইসলামে আগে থেকেই মজুদ আছে। যেমন ইসলামে রাষ্ট্র চলবে না ডেমোক্রেটিক ওয়েতে, ইসলামে অর্থনীতি চলবে সমাজতান্ত্রিক ওয়েতে না পুঁজিবাদী ওয়েতে। ইসলামে রাষ্ট্র খেলাফাহ সিস্টেম, এটা বর্তমান যে পার্লামেন্টারি সিস্টেম আছে তার চেয়ে শতগুণ উন্নত, স্বৈরতন্ত্র এবং রাজতন্ত্রের চেয়ে শতগুণ উন্নত। সবচেয়ে ব্যালেন্সড হচ্ছে খেলাফা। এখানে যেমন খলিফা আল্লাহর কাছে দায়বদ্ধ, ঠিক তেমনি সে পরিপূর্ণরূপে স্বৈরাচারও তার পক্ষে হওয়া সম্ভব নয়, কেননা শুরার হাতে ক্ষমতা আছে। আর এই গণতান্ত্রিক ওয়েতে যে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হয়েছে, হাসনাত আব্দুল্লাহ কয়েকদিন আগে বক্তব্যে বলতেছিল যে এই রুম থেকে চিঠি লেখে পাশের রুমে পাঠানোর জন্য, ওই চিঠি আবার পোস্ট অফিসে যায়, পোস্ট অফিস থেকে তারপরে পাশের রুমে আসে। মানে আপনি কোনো একটা কাজ করতে যাবেন সচিবালয়ে, তো এই গণতান্ত্রিক সিস্টেম যেইভাবে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে রেখেছে, কোনো একটা কাজ 5 বছরের নিচে 10 বছরের নিচে বের করা সম্ভব নয়। কোনো একটা মামলা 20 বছরের নিচে, 40 বছরের নিচে, 50 বছরের নিচে মানুষের সমাধান করা সম্ভব নয়। তাহলে এই সিস্টেম কি ন্যায় দিতে পারবে? কোশ্চিনকালেও এই সিস্টেম ন্যায় দিতে পারবে। কিন্তু খেলাফা খুব ট্রান্সপারেন্ট, খুব সহজ, দ্রুত মানুষের দরজায় ন্যায় পৌঁছে দেওয়া। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি। সবচেয়ে মানুষের উপকারী রাষ্ট্রীয় ব্যবস্থা হচ্ছে খেলাফা। আহলুল হাল্লি ওয়াল আকদ, যারা জ্ঞানী গুণী ব্যক্তি, তারা একত্রিত হয়ে বসে নিজেকে বাদ দিয়ে চিন্তা করবে কে নেতৃত্বের যোগ্য। যেমন এখন যে সরকারেরা ক্ষমতায় আছে, এরা যে কোনো রাজনৈতিক সরকারের চাইতে ন্যূনতম হলো ভালো দেশ চালানোর চেষ্টা করবে, অথবা চেষ্টা করেছে। যা পরে যারা আসবে তারাও বুঝবে, আগে যারা চলে গেছে তারাও বুঝবে। কেন? এই কারণে যে এখানে নির্বাচনের পদ্ধতিটা ছিল খেলাফা পদ্ধতি। মানুষ নিজেকে বাদ দিয়ে চিন্তা করবে যে কে যোগ্য, তাকে দায়িত্ব দাও।
আর যখনই আপনি চিন্তা করবেন যে না আমিই হব, আর একজন বলবে যে না আমিই হব, তখন যে বিভেদ, কাড়াকাড়ি, বিদ্বেষ, হিংসা এবং মারামারি তৈরি হবে, এটা কখনো নেতৃত্বের পদ্ধতি নয়। তো যাক, আমার বক্তব্যের ধারাবাহিকতায় একটু সামনের দিকে আগায়। তাহলে রাষ্ট্রের দরকার আছে, যেটা বক্তব্য দিয়ে শুরু করেছি। রাষ্ট্রের সমাধান মুসলমানদের কাছে আগে থেকেই আছে, যে রাষ্ট্র চলবে খেলাফা সিস্টেমে, আর অর্থনীতি চলবে ইসলামী অর্থনীতি, না পুঁজিবাদ না সমাজতন্ত্র। ব্যক্তি টাকা ইনকাম করবে, ব্যক্তি মালিক হবে, কিন্তু জাকাতও দিতে হবে, সমাজের গরিব শ্রেণীকে ওসরও দিতে হবে। ভারসাম্য সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে ব্যালেন্স সিস্টেম। এখন রাষ্ট্র কিভাবে তৈরি করবে? আধুনিক বিজ্ঞান বলতেছে যে 4টে জিনিসের উপর রাষ্ট্র তৈরি হয়। জনগণ থাকতে হয়, নিজস্ব জমি ভূখণ্ড থাকতে হয়, সরকার থাকতে হয়, সার্বভৌমত্ব থাকতে হয়। আর মুকদ্দমা ইবনে খালদুন লিখতেছেন যে 4টে জিনিসের উপর ভিত্তি করে রাষ্ট্র টিকে থাকে। উনি বেশিরভাগ ইসলামিক হিস্ট্রির পর্যালোচনা করেছেন। সেই 4টে জিনিসের 1 নাম্বার বলেছেন আসাবিয়া, আইডিওলজি, নির্দিষ্ট আদর্শের উপর কট্টর হওয়া, নির্দিষ্ট আদর্শের উপর শক্ত হওয়া। এটা ছাড়া কোনোদিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না। যেমন যারা সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, ওরা সমাজতন্ত্রের আদর্শের উপর খুব কট্টর, খুব শক্ত ছিল। আজকে যারা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে, তারা সবাই দেখবেন, সবার মুখে বলি যে গণতন্ত্রই মুক্তি, গণতন্ত্রই মুক্তি, সবাই বলবে, বাক্য বিনা বাক্য ব্যয়ে বলবে। তার মানে গণতন্ত্রের উপর কট্টর হওয়াই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত। সমাজতন্ত্রের উপর কট্টর হওয়াই সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত। আজকে ইসরায়েলেরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ইহুদিবাদের উপর কট্টর হওয়ার মাধ্যমে। আজকে হিন্দুরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে হিন্দুত্ববাদী আদর্শের উপর কট্টর হওয়ার মাধ্যমে। তো মুসলমানেরা একদিনে রাষ্ট্র তৈরি করতে পারবে, ইসলামী রাষ্ট্র। শুধু বলতে হবে যে হিন্দুরা যেমন সাহস করে বলতে পেরেছে যে না আমাদের হিন্দুত্ববাদকে আমরা রাষ্ট্রের প্রতিষ্ঠা করব, মুসলমানদেরকে সাহস করে বলতে হবে যে না আমরা কট্টরভাবে ইসলামে বিশ্বাসী এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব। যখন কট্টরভাবে বলতে পারবেন, সেদিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। আসাবিয়া, খুব শক্ত হতে হবে নিজের দিনের উপর, নিজের ধর্মের উপর। এটাই স্বাধীনতা, এটাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত। এবং উখুওয়াত, ভ্রাতৃত্ব তৈরি হবে মানুষের ইসলামিক আইডিওলজির উপর ভিত্তি করে, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে। 2 নম্বরে উনি বলছেন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ন্যায় লাগবে। রাষ্ট্র টিকে থাকে ন্যায়ের উপর ভিত্তি করে। কেন? রাষ্ট্রের বিচারকরা, রাষ্ট্রের সরকারেরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব পালন করে থাকেন, সেই দায়িত্ব পালনের কাজ করে। আল্লাহ বিচার করবেন, তিনি সকল বিচারকের বিচারক, বিচার করা তার দায়িত্ব, পৃথিবী পরিচালনা করা তার দায়িত্ব। তাহলে সাময়িকভাবে যখন আপনি রাষ্ট্র ক্ষমতার মালিক, তখন আপনি কি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহর এই বিশাল রাজত্বের মধ্যে ন্যূনতম রাজত্বে সামান্য সময়ের জন্য আল্লাহ আপনাকে দিন। মানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, যে উনি রাজাধিরাজ, মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, ওই গুণ থেকে ন্যূনতম একটা গুণের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য সময়ের জন্য পৃথিবীর একটা সামান্য অংশের সামান্য ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাতে। তো এই জন্য এখানে ন্যায় লাগবে। ন্যায় ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদর্শের সাথে মিলবে না। এখানে আল্লাহ ন্যায় করায়। ন্যায় যেখানে নাই, ওই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। গত 16 বছর যে রাষ্ট্র ব্যবস্থা চলেছে, ভেঙে গেছে, টিকতে পারে। ন্যায় না থাকলে কোনো রাষ্ট্র ব্যবস্থা টিকবে না। আসাবিয়া লাগবে, নিজের দিনের উপর শক্ত হতে হবে। 2 নম্বর, ন্যায় প্রতিষ্ঠার প্র্যাকটিস শুরু করতে হবে। 3, মুকদ্দমা ইবনে খালদুনে তিনি লিখেছেন যত রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে ভোগ বিলাসিতার কারণে, এবং 4 নম্বর দুর্নীতির কারণে ধ্বংস হয়ে গেছে। ইসলামী রাষ্ট্র মানে সবাই হিজাব করবে, সবাই পর্দা করবে, সবাই নামাজি হবে, এটা তো অবশ্যই আছে। কিন্তু সবাই ধরেন সালাত আদায় করলো, সবাই হিজাব করলো, পর্দা করলো, কিন্তু সবাই একজন আরেকজনের উপর জুলুম করতেছে, তাহলে এটা ইসলামী রাষ্ট্র নয়। সবাই উমরা করে এসে, হজ করে এসে, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে এসে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, মানুষকে হত্যার আদেশ দিচ্ছে, এটা ইসলামী রাষ্ট্র নয়। ইসলামী রাষ্ট্র মানে যেখানে প্রত্যেকটা মানুষ তার ন্যায় বুঝে পাবে, 1 টাকাও দুর্নীতি হবে না। যতই বলেন 1971 স্বাধীনতা পেয়েছে, আপনি বাংলাদেশের পুলিশ আইন বের করেন, বাংলাদেশের ফাউন্ডেশনের অনুমোদন হবে সেটার আইন বের করেন, যে কোনো আইনে হাত দেন, সব ব্রিটিশ কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। কাঠামো চেঞ্জ হয়।
তাহলে ডেমোক্রেটিক সিস্টেম, সেকুলার সিস্টেম, এগুলো ইউরোপেরা তাদের সমস্যা সমাধান করার জন্য আবিষ্কার করেছে। তারপরে মুসলমান দেশগুলোকে যখন তারা দখল করে নিয়েছে, তখন এই জিনিসগুলো তারা মুসলমানদেরকে চাকরি দিয়েছে না, এটাই তোমাদের সমস্যার সমাধান। তোমরাও অন্ধকার যুগে ছিল, হ্যাঁ, মুসলমানরা তো কোনোদিন অন্ধকার যুগে ছিলই না। মুসলমানদের ইতিহাসে কখনো খেলাফতি নিজামে এত জুলম, এত অত্যাচার, এত হত্যা কখনোই হয়নি। গত 100 বছরে খেলাফত বিহীন অবস্থায় যত অত্যাচার, যত জুলম, যত হত্যা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের বুঝতে হবে যে ইসলামের রাজনীতি আছে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে, আবার গণতন্ত্রই যে একমাত্র মুক্তি, এটাও চরম ভুল। আবার আমি রাজনীতিও করবো না, এটাও চরম ভুল। আমাদের বুঝতে হবে যে ইসলামের রাজনীতি কোনটা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কোনটা এবং কিভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব। এবার বাস্তব উদাহরণে আসে, একদম প্র্যাকটিক্যাল উদাহরণে আসে। এই যে জুলাই বিপ্লবের কথা বলা হয়, 2000 মানুষ জীবন দিল। এই 2000 লাশের বিনিময়ে এখন পর্যন্ত শিরকি জাতীয় সঙ্গীতের জায়গা দিয়েছে। কি হয়েছে? কিছু 1972 সালে হুবহু ভারতের সংবিধানকে কপি করে যে সংবিধান তৈরি করা হয়েছে, সংবিধানের জায়গা দিয়েছে। আর কত উদাহরণ নেই। তাহলে কোনো চেঞ্জ নাই। তাহলে কেন ওইটা রাখা হলো? এটাই আমি বলি যে প্রিম্যাচুর ডেলিভারি, মানে বাচ্চা হওয়ার সময় হওয়ার আগেই যদি বাচ্চা হয়ে যায়। কেননা প্রকৃত ইসলামের উত্থান তখনই সম্ভব যখন আগের কাঠামো পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে। তখন আগের কাঠামো বজায় রেখে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, ওখান থেকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান। তো এই জন্য আমেরিকা খুব ভালোভাবে জানে যে আজকে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ না করে, আজকে যদি আর্মি জনগণের বুকে গুলি চালায়, তাহলে কালকে বাংলাদেশের মানুষের ওই সময় যে রাগ ছিল মাথায়, তো বাংলাদেশের মানুষ রাতের অন্ধকারে অস্ত্র হাতে উঠিয়ে নিত। যখন বাংলাদেশের মানুষ অস্ত্র হাতে উঠিয়ে নিত, সিরিয়ার মতো পরিবেশ তৈরি হয়ে যেত। সিরিয়ার বাশার আল আসাদের বাহিনী নিজ জনগণের বুকে গুলি চালাচ্ছে, বাংলাদেশ আর্মিও তার জনগণের বুকে গুলি চালাচ্ছে। বাংলাদেশের মানুষ অস্ত্র উঠিয়ে নিত, ইন্ডিয়ান আর্মিও বাংলাদেশে ঢুকে যেত, 15-20 বছর যুদ্ধ চলতো, আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যেত। আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হওয়ার পর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান হতো। কিন্তু এতে অনেক রক্ত, অনেক শ্রম, অনেক পরিশ্রম যেত। কিন্তু আমেরিকা এটা খুব ভালোভাবে জানে যে এখন যদি আর্মি অস্ত্র উঠায়, তাহলে এই কাঠামো শেষ। যে গণতান্ত্রিক কাঠামো আছে, ব্রিটিশদের যে কাঠামো আছে, এটার কবর রচনা হয়ে যায়। অতএব যার উপর রাগ উঠেছে সে পদত্যাগ করুক, মানুষ ঠান্ডা হয়ে যায়, কিন্তু কাঠামো বেঁচে যাক। বুঝেননি মনে হয়? তাহলে সব মানুষের রাগ উঠে গেছে, বাঙালি যেহেতু হুজুগে বাঙালি, যেই মানুষের উপর রাগ উঠে গেছে, বাবা তুমি এখন সরে যাও, সরে গেল, মানুষ সব ঠান্ডা হয়ে গেল, কাঠামো যে কার সেইটা, কোনো পরিবর্তন নাই। এই হলো অবস্থা, সম্মানিত উপস্থিতি। এবং এইভাবেই খেলা হয়। যেহেতু আজকের আধুনিক বিশ্বের মূল ক্ষমতার চাবিকাঠি তাদের হাতে, সুতরাং তারা এইভাবেই খেলে। তাদের কাঠামো তাদের টিকিয়ে রাখতে হয়, কেন কাঠামো ভেঙে পড়লে সেখান থেকে ইসলামের উত্থান হয়। এটা খুব ভয়ঙ্কর জিনিস, এটা তারাও খুব ভালোভাবে জানে, তাদের জন্য এটা খুবই ভয়ঙ্কর। এখন আসি যে আমরা আসলে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা এখন এই কাঠামোর মধ্যে থেকে কিভাবে চেষ্টা করি। আমি যারা গণতান্ত্রিক রাজনীতি করতেছে, গণতান্ত্রিকভাবে মুসলমানদের অধিকার আদায়ের চেষ্টা করতেছে, আমি কোনো সময় গত 2 বছরে তাদেরকে আঘাত দিয়ে হিট করে কথা বলা, আমি ওই পর্যায়ে যেতে চাই না। আমি সবসময় যৌক্তিক প্রশ্ন তুলে ধরতে চাই, যাতে মানুষ চিন্তা করার সুযোগ পায় যে আমি যেটা করতেছি এটাই কি একমাত্র রাস্তা, না আসলে আর কোনো রাস্তা ছিল। কেনা নিয়ত তো সবার ঠিক, সবাই তো বলতেছে আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেখতে চাই। তো সবাই যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেখতে চায়, তাহলে কিভাবে সম্ভব? আমার ছোট্ট জ্ঞান, আমি যতটুকু বুঝি, আমার ধারণা, আমার চিন্তা চেতনা ভুল হতো। আমি মনে করি 1 নাম্বার